বেশ কয়েকদিন পরে আপনাদের সাথে ভিডিওতে কিছু বিষয় শেয়ার করার জন্য আসছি। আশা করি সঙ্গেই থাকবেন। ফেব্রুয়ারির 17 তারিখে নূতন সরকার শপথ গ্রহণ করার পর এই 1 মাস অতিবাহিত হওয়ার প্রাককালে সরকার সম্পর্কে বিভিন্ন মূল্যায়ন বিভিন্নজন বিভিন্নভাবে করছেন। তারই একটি কথা আমরাও আপনাদের সাথে শেয়ার করছি। সরকারের বিগত 1 মাসে যে সমস্ত পদক্ষেপগুলো সরকার নিয়েছেন, দায়িত্ব গ্রহণ করার পরেই এদেশের নতুন প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান এবং খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান, উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে যে সমস্ত কাজগুলো করছেন এবং তার মন্ত্রিপরিষদের যে কাজ, তারই কিছু কাজ নিয়ে আমাদের এই আজকের আলোচনা। ইতিমধ্যেই গুঞ্জন উঠেছে যে প্রাইম মিনিস্টার তারেক রহমান অত্যন্ত সিনসিয়ারভাবে অফিস করলে বিএনপির নীতি নির্ধারণের ক্ষেত্রে কিংবা সরকারের নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, একমাত্র ভূমিকা পালন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এই সালাউদ্দিন আহমদ সম্পর্কে জাতির সন্দেহ রয়েছে, জাতি তাকে বিশ্বাস করে না। উনি গুম হয়েছিলেন সত্যি, এদের জাতি সবাই সিম্প্যাথাইজ ছিল তার প্রতি, কিন্তু উনি গুম হওয়ার পরে ওনার যে ভারতের বিলাসী জীবন এবং দীর্ঘ সময়ে ভারতের এর সাথে তার কানেকশন, এই বিষয়ে জাতিকে সন্দেহ প্রবণ করে তুলেছে। এবং দেশে আসার পরে তার যে কাজ এবং মাফিয়া ব্যাংলুটকারী এস আলম গ্রুপের সাথে তার যে মাখামাখি, এখন এস আলমের গ্রুপের যে সম্পদ রক্ষার দায়িত্ব তার সন্তান কর্তৃক পরিচালিত হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো জাতিকে সন্দেহ প্রবণ করে তুলছে যে ইনি দেশের পক্ষে না বিএনপির পক্ষে, কার পক্ষে না কোনো বিদেশি শক্তির পক্ষে কাজ করছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে ওনার যে বক্তৃতা, ওনার যে কথা, জুলাই সনদ গণভোট সম্পর্কে ওনার যে কমিটমেন্ট, সেটার সাথে বিজয়ী হওয়ার পর সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর ওনার কথা এবং কাজের সম্পূর্ণ বৈপরীত্য 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উনি ঘুরে গেছেন। এই ঘুরে যাওয়ার পিছনে তার অসৎ উদ্দেশ্য এবং নৈতিকতাহীন রাজনীতি চর্চা, এটা জাতিকে হতাশ করে। প্রত্যেকটা বিষয়ে উনি শেষ কথা বলছেন, অর্থাৎ আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করছেন উনি, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং ডিফেক্টো প্রাইম মিনিস্টারের দায়িত্বও উনি পালন করছেন। আমাদের মনে এই সন্দেহ হওয়ার পরে, জাতির মনে এই সন্দেহ হওয়ার পরে, বিভিন্ন জায়গা থেকে গুঞ্জন ওঠার পরেও অল্প কিছু সময় পরেই আমরা দেখলাম মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি হলো যে প্রাইম মিনিস্টার জাতীয় সংসদে অনুপস্থিতির সময় প্রাইম মিনিস্টারের মন্ত্রণালয়গুলোর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পালন করবেন এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ইতিমধ্যে গুঞ্জন উঠেছে যে প্রাইম মিনিস্টারকে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত বিএনপির মধ্যে শুরু হয়েছে, এই যে বাইরের শক্তি প্রবর্তন হয়। আর এরই মধ্যে যখন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি হলো, তখন এই জিনিসটা আরও সন্দেহ ঘনীভূত করে ফেলল এবং এতে করে চিন্তা করা যাচ্ছে কেন প্রাইম মিনিস্টার অ্যাসেম্বলি থেকে দূরে থাকবেন এবং তার দায়িত্ব কেন সালাউদ্দিন সাহেব পালন করবেন। এই বিষয়টা গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টি এতে শুধু আমি নই, আরও যারা আমাদের সোশ্যাল মিডিয়াতে আলোচনা করছেন, শুনুন খুব সুশৃঙ্খলভাবে এই সালাউদ্দিন সাহেবের কর্মকাণ্ড যেভাবে আলোচনা করছেন, আপনারা এই আলোচনাটা শুনুন, পরে আরও কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ঘড়ির কাঁটা যখন রাত 12টার ঘর ছুঁই পুরো দেশ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নিঃশব্দে জারি করা হলো একটি প্রজ্ঞাপন। আপাতদৃষ্টিতে সাদা কাগজে কালো কালির কিছু সাধারণ প্রশাসনিক শব্দ, কিন্তু এই শব্দগুলোর আড়ালে কি লুকিয়েছিল রাষ্ট্র ক্ষমতার সমীকরণ বদলে দেওয়ার কোনো নীল নকশা?
সাধারণ মানুষের চোখে এটি কেবল একটি নোটিশ হতে পারে, কিন্তু অনুসন্ধানী দৃষ্টিতে এটি ছিল একটি সাজানো তাসের ঘর, যার প্রতিটি চাল অত্যন্ত সূক্ষ্মভাবে দেওয়া হয়েছে। এই একটিমাত্র কাগজ দেশের রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন এক ভয়াবহ ঝড়ের জন্ম দিয়েছে, যার ঝাপটা রিক্টার স্কেলে মাপা অসম্ভব। প্রজ্ঞাপনের মূল কথা, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে তার সাংসদীয় দায়িত্ব পালন করবেন নির্দিষ্ট কিছু মন্ত্রী। কিন্তু এখানেই দানা বাঁধছে আসল রহস্য। সবচেয়ে সংবেদনশীল এবং ক্ষমতাধর দপ্তরগুলো, প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগ, এগুলোর সাংসদীয় কার্যক্রম দেখভালের বিশাল ভার ন্যস্ত করা হয়েছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাঁধে। প্রশ্ন জাগে, এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ কি সদিচ্ছা থেকে, নাকি পর্দার আড়ালের ষড়যন্ত্র সফল করার কোনো প্রাথমিক ধাপ? খবরটি চাউর হতেই চারদিকে কানাঘুষা আর গুঞ্জন। প্রশ্ন উঠছে তীব্রভাবে, একজন নির্বাচিত প্রধানমন্ত্রী দেশের সার্বভৌম সংসদের অধিবেশনে অনুপস্থিত থাকবেন কেন? এই অনুপস্থিতি শব্দটির গভীর অর্থ আসলে কি? সাবেক সংসদ সদস্য গোলাম মৌলা রনির তীক্ষ্ণ পর্যবেক্ষণ যেন কোটি মানুষের মনের সংশয়কেই ভাষা দিয়েছে। তিনি বিস্ময় আর ক্ষোভ মেশানো কণ্ঠে প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতি বলতে কি বোঝায়? হোয়াট ডু ইউ মিন বাই প্রাইম মিনিস্টার্স অ্যাবসেন্স? বাংলাদেশের সাংসদীয় ইতিহাসে কোনোদিন প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এভাবে অনুপস্থিত থাকেননি। তার দায়িত্ব অন্য কাউকে দেওয়া হয়নি। অথচ নতুন এই সরকার এসব কি শুরু করেছে? রনি সাহেব তার স্বভাবসুলভ ভঙ্গিতে একটা পুরানো প্রবাদ আওড়েছেন, আয়রন রনি এত ভালো, কিন্তু ভালো নারী নগে। এই লোকজ প্রবাদের আড়ালেই কি লুকিয়ে আছে আগামী দিনের রাজনীতির সমীকরণ বদলানোর এক সংকেত? রাজনীতি বিশ্লেষকরা এই পুরো ঘটনাটিকে নিছক প্রশাসনিক আদেশ হিসেবেই দেখছেন না। তাদের দৃষ্টিতে বর্তমান সরকারের ভেতরে সালাউদ্দিন আহমেদ মূলত একজন ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী বা অঘোষিত সরকার প্রধান হিসেবে আবির্ভূত হয়েছেন। একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলেই এর অকাট্য প্রমাণ মিলবে। কাগজে কলমে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হলেও সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বিষয়গুলোতে শেষ কথা বলছেন তিনিই। এই যে জুলাই জাতীয় সনদ এবং গণভোট নিয়ে এত বড় আইনি বিতর্ক চলছে, যা মূলত আইন মন্ত্রণালয়ের একচ্ছত্র এখতিয়ারভুক্ত বিষয়, সেখানেও সরকারের হয়ে মূল বয়ানটি দিচ্ছেন এই সালাউদ্দিন আহমেদ। এই ইনভেস্টিগেটিভ ডকুড্রামার পরবর্তী অংশে আমরা ফাঁস করব কিভাবে একজন মন্ত্রীর হাতে রাষ্ট্রের সমস্ত কলকাঠি চলে যাচ্ছে। সত্য উন্মোচনের এই লড়াইয়ে আপনারাই আমাদের শক্তি। এমনকি নবনির্বাচিত সংসদের শপথ গ্রহণ না করার পেছনে যে মূল কারিগর, তিনিও নাকি এই শক্তিশালী মন্ত্রী। তাকে দেখলেই মনে হয় তিনি এখন আইন, তিনি স্বরাষ্ট্র এবং তিনি সরকারের অলিখিত নীতি নির্ধারক। কিন্তু একজন মানুষ কিভাবে এত দ্রুত ক্ষমতার শীর্ষে আরোহণ করলেন? এটি কি কেবল তার মেধা, নাকি এর পেছনে রয়েছে কোনো বড় মাস্টার মাইন্ডের অদৃশ্য হাত? এই আলোচনার শোনার পর কারো আর সন্দেহ থাকার অবকাশ নেই যে এই দেশের এখন সমস্ত নীতি নির্ধারণের ক্ষেত্রে শেষ কথা বলছেন সালাউদ্দিন সাহেব। এই সালাউদ্দিন সাহেব তার যে ওই যে পোল্টিবাজি, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাওয়া এবং অনৈতিক কথা বলা, এই 1 মাসের মধ্যে এটা জাতিকে, নতুন প্রজন্মকে এবং দেশবাসীকে আর সমস্ত চিন্তাশীল মানুষকে হতাশ করেছে। উনি বিএনপিকে নিয়ে কোথায় যাচ্ছেন? এখন বর্তমানে ওনার যে কথাবার্তা, ওনার যে সংসদে উনি এই যে জুলাই সনদ এবং গণভোট নিয়ে যে সমস্ত উদ্ধত্তপূর্ণ কথা বললেন এবং ধমকেশ্বরে, এতে করে বোঝা যাচ্ছে যে উনি যে উদ্ধত দেখাচ্ছেন, এতে করে দেশের মানুষ খুবই হতাশ এবং তরুণ প্রজন্ম এর তীব্র সমালোচনা করছেন এবং বিএনপিকে ডুবানোর জন্য এই সালাউদ্দিনই যথেষ্ট। উনি যদি এইভাবে ওনার আচরণ এবং উদ্ধত্তপূর্ণ কথাবার্তা এবং জুলাই সনদ সম্পর্কে, গণভোট সম্পর্কে যদি এইভাবে পোল্টিবাজি করেন, সঙ্গত কারণে বিএনপির বিরুদ্ধে জনমত গঠিত হবে এবং বিএনপির ভবিষ্যৎ অন্ধকার হবে এই সালাউদ্দিন সাহেবের জন্য। এই স্বরাষ্ট্রমন্ত্রী যদি উনি সমস্ত বিষয়ে নাক গলানো বন্ধ না করেন এবং এই জুলাই সনদের সাথে গাদ্দারি বন্ধ না করেন, তাহলে
এই বিএনপির পতন কেউ ঠেকাতে পারবে না। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা ভেবে দেখুন একটা জনপ্রিয় দলকে কিভাবে এই উদ্ধতপূর্ণ আচরণের মাধ্যমে এই সালাউদ্দিন সাহেব জনগণের মুখোমুখি দাঁড় করাচ্ছেন। আপনাদের কাছে সালাউদ্দিন সাহেবের এই সমস্ত আচরণ সত্যি কি জাতির জন্য, বিএনপির জন্য কোনো মঙ্গলকর কিনা, এই প্রশ্ন আপনাদের কাছে রেখে আজকে শেষ করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।